বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বেলাল উদ্দিন, প্রভাষক অর্থনীতি, বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। আজকের ক্লাসটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য। পাঠ পরিচিতি। অর্থনীতি প্রথম পত্র, তৃতীয় অধ্যায়, উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করলে সহজভাবে সূত্র মনে রাখার টেকনিকগুলো জানতে পারবে। অর্থাৎ আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করলে অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ে যে সকল সূত্র রয়েছে সেগুলো সহজভাবে মনে রাখতে পারবে। অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ে এই সূত্রগুলো রয়েছে। পরীক্ষায় এই সূত্রগুলো থেকে এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন আসে। এই সূত্রগুলো যদি মনে থাকে তাহলে এই অধ্যায়ের যে কোনো সৃজনশীল প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন সহজে উত্তর দিতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তিন ধরনের সূত্র রয়েছে, অর্থাৎ মোট নির্ণয়ের সূত্র, গড় নির্ণয়ের সূত্র এবং প্রান্তিক নির্ণয়ের সূত্র। এই উপরের এই দুটি হচ্ছে মোট নির্ণয়ের সূত্র, আর এটি হচ্ছে গড় নির্ণয়ের সূত্র, এবং শেষের দুইটি হচ্ছে প্রান্তিক নির্ণয়ের সূত্র। প্রিয় শিক্ষার্থীরা, মোট নির্ণয়ের যে সূত্র রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। মোট সম্পর্কিত সূত্র, এই দুটি হচ্ছে মোট সম্পর্কিত সূত্র। দেখো, এই প্রথম দুটি হচ্ছে মোট উৎপাদন নির্ণয়ের সূত্র, এবং এই দুটি হচ্ছে মোট ব্যয় নির্ণয়ের সূত্র, এবং এই দুটি হচ্ছে মোট আয় নির্ণয়ের সূত্র। প্রিয় শিক্ষার্থীরা, মোটের ইংরেজি হচ্ছে টোটাল, আবার গড়ের ইংরেজি হচ্ছে এভারেজ। প্রান্তিক নির্ণয়ের ইংরেজি হচ্ছে মার্জিনাল। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো টোটালের প্রথম অক্ষর হচ্ছে টি, এবং এভারেজ বা গড়ের প্রথম অক্ষর হচ্ছে এ। অন্যদিকে মার্জিনাল বা প্রান্তিকের প্রথম অক্ষর হচ্ছে এম। তাহলে এই বিষয়টি মনে রাখবে। তাহলে টি দেখলে কি হবে? টোটাল বা মোট। এ দেখলে হবে এভারেজ বা গড়। অন্যদিকে এম দেখলে হবে মার্জিনাল বা প্রান্তিক। প্রিয় শিক্ষার্থীরা, মোটের শুধুমাত্র দুইটি সূত্র মনে রাখবে। একটি হচ্ছে টি সমান এ গুণ কিউ, যেখানে টি সমান টোটাল বা মোট, এ সমান হচ্ছে এভারেজ বা গড়, অন্যদিকে কিউ সমান কোয়ান্টিটি বা পরিমাণ। আর আরেকটি সূত্র মনে রাখবে, টি সমান m1 প্লাস m2 প্লাস ডট ডট প্লাস mn। প্রিয় শিক্ষার্থীরা, মোট উৎপাদন হোক, মোট ব্যয় হোক, কিংবা মোট আয় হোক, যেটাই হোক না কেন, শুধুমাত্র তোমরা এই দুটি সূত্র মনে রাখবে। তাহলে মোটের সূত্র কি? টি ইকুয়াল টু এ ইন্টু কিউ, আর আরেকটি হচ্ছে টি ইকুয়াল টু m1 প্লাস m2 প্লাস ডট ডট প্লাস mn। আচ্ছা দেখো, এখানে যে মোটের সূত্র লেখা হয়েছে, এটা কার মোট লেখা আছে? নাই। যদি আমরা লিখি উৎপাদনের মোট, অর্থাৎ প্রোডাকশনের মোট লিখলে গড় হবে কার? প্রোডাকশনের। আবার যদি আমরা ব্যয়ের মোট লিখি, অর্থাৎ খরচের মোট লিখি, মোট ব্যয় লিখি, তাহলে কার গড় হবে? ব্যয়ের গড় হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে বুঝাতে চাচ্ছি, এই টির পাশে যদি ফি দাও, তাহলে এর পাশেও কি হবে? ফি হবে। ফি মানে কি? প্রোডাকশন। প্রোডাকশন মানে উৎপাদন। তাহলে দেখো, টিফির সূত্র কি হয়ে গেছে? টিফি ইকুয়াল টু এফি গুণ কিউ। একইভাবে দেখো, মোটের সূত্র কি বলেছিলাম? টি ইকুয়াল টু এ গুণ কিউ। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখন যদি আমরা টির পাশে আর বসাই, তাহলে এর পাশেও কি হবে? আর। তার মানে মোট আয় সমান গড় আয় গুণ কিউ। একইভাবে যদি আমি লিখি টি ইকুয়াল টু এ গুণ কিউ, এখন যদি আমি এখানে সি দিই, সি মানে কি? কস্ট, ব্যয়, তাহলে এর পাশে কি হবে? সি হবে। এখন দেখো, টিসি ইকুয়াল টু এসি গুণ কিউ। আমাদের মোটের সূত্র মনে রাখতে হচ্ছে শুধু
টি ইকুয়াল টু এ গুণ কিউ। এরপর আমরা টির পাশে যেটা বসাবো এর পাশেও সেটা বসাবো। প্রিয় শিক্ষার্থীরা, একইভাবে দ্বিতীয় সূত্র কি ছিল আমাদের? টি ইকুয়াল টু m1 প্লাস m2 প্লাস ডট ডট প্লাস mn। তাহলে দেখো এটি কিসের সূত্র? মোটের সূত্র। তাহলে কার মোট লেখা আছে? নাই। এখন যদি আমি একটা নাম দিয়ে দিই, যেমন এখানে নাম দিয়ে দিলাম সি, অর্থাৎ কস্টের মোট, তাহলে এম এর পাশেও কি হয়ে যাবে? সি হবে, সি হয়ে যাবে। তবে একটি বিষয় মনে রাখবে, সূত্রটি লিখার ক্ষেত্রে যেটা 1 দেওয়া আছে সেটা সি পরে দিবা, অর্থাৎ mc1 প্লাস mc2 প্লাস ডট ডট প্লাস mcn হবে। তবে মনে রাখার ক্ষেত্রে মনে রাখবা টি ইকুয়াল টু m1 প্লাস m2 প্লাস ডট ডট প্লাস mn। আর যখন তুমি ওই মোটের নাম দিবা, মোটের নাম কি হতে পারে? মোট ব্যয় হতে পারে, মোট উৎপাদন হতে পারে, মোট আয় হতে পারে। তবে নাম যখন দিয়ে দিবা তখন 1টা পরে করে দিবা। তাহলে এটা আমরা নাম দিয়ে দিলাম কি? মোট ব্যয়। তাহলে হবে টিসি ইকুয়াল টু mc1 প্লাস mc2 প্লাস ডট ডট প্লাস mcn, অর্থাৎ এটা সাজিয়ে লিখলে হবে টিসি ইকুয়াল টু mc1 প্লাস mc2 প্লাস ডট ডট প্লাস mcn। একইভাবে দেখো আমাদের সূত্র মনে রাখার জন্য বলেছিলাম কি? টি ইকুয়াল টু m1 প্লাস m2 প্লাস ডট ডট প্লাস mn। এখন দেখো যদি এখানে মোটের নাম দাও, এখন মোটের নাম আছে? নাই। এখন মোটের নাম যদি তুমি আর দাও, রেভিনিউ দাও, তাহলে এদিকেও কি হবে? আর হবে। আর এই সূত্রটাকে সাজিয়ে লিখলে হবে TR ইকুয়াল টু MR1 প্লাস MR2 প্লাস ডট ডট প্লাস MRN। এইভাবে আমরা খুব সহজে মোট নির্ণয়ের সূত্র মনে রাখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এই সূত্রগুলো ব্যবহার করে আমরা মোট নির্ণয়ের একটি উদাহরণ দেখি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে একটি সূচি দেখা যাচ্ছে। এই সূচিতে আমাদেরকে মোট নির্ণয় করতে হবে। দেখো আমরা মোট নির্ণয়ের সূত্রে কি শিখেছিলাম? টি ইকুয়াল টু এ গুণ কিউ। কিন্তু আমরা সূচিতে যেই মোট নির্ণয় করব সেই মোটের নাম দেওয়া আছে। নামটা কি? নাম হচ্ছে আয়, অর্থাৎ টোটাল রেভিনিউ। এখন যদি আমরা টির পাশে নামটা দিই, নাম কি? আর, তাহলে এর পাশেও কি হয়ে যাবে? আর হবে। তাহলে দেখো এখন টি আর এর সূত্র কি হয়ে গেছে? এ আর ইন্টু কিউ। এ আর কত? 1 এককের এ আর হচ্ছে 8, 8 দিলাম। পরিমাণ কত? গুণ 1। তাহলে এটা কত হবে? 8 একে 8। এবার আসো দ্বিতীয় এককের ক্ষেত্রে টি এর সমান কি? এ আর গুণ কিউ। তাহলে দ্বিতীয় এককে এ আর কত? 7 গুণ পরিমাণ কত? 2। তাহলে 2 এর সাথে 7 গুণ করলে কত? 14। এখন আমরা মোট নির্ণয়ের যে অন্য আরেকটি সূত্র আছে সেটি দিয়ে তৃতীয় এককের মোট নির্ণয় করতে পারি কিনা দেখি। দ্বিতীয় আরেকটি সূত্র, সেটা কি ছিল? টি ইকুয়াল টু m1 প্লাস m2 প্লাস ডট ডট প্লাস mn। নামটা হবে কি? রেভিনিউ, অর্থাৎ এইখানে টির পাশে আর দিলে এম এর পাশে এম যেখানে আছে এম এর পাশে আমরা কি দিয়ে দিব? আর দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে মোট নির্ণয় করব কিসের? আয়ের। তাহলে এখানে হবে আর, এখানেও আর হয়ে যাবে, এম এর পাশে আর হয়ে যাবে, এম এর পাশে আর হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, সূচিতে দেখো আমরা শুধুমাত্র তৃতীয় এককের মোট নির্ণয় করব, nতম পর্যন্ত যাওয়ার দরকার নেই। তাহলে এই তৃতীয় এককের জন্য কি হবে? টি আর সমান mr1 প্লাস mr2 প্লাস mr3। যেহেতু আমরা তৃতীয় একক পর্যন্ত যোগ করব, সেজন্য mr3 পর্যন্ত যাব।
যদি আমরা n-তম পর্যন্ত করতাম তাহলে এরকম আমরা mr1 প্লাস mr2 প্লাস mr3 প্লাস mr4 প্লাস এরকম যেতে যেতে কতটুকু যেতাম mrn পর্যন্ত, অর্থাৎ n-তম পর্যন্ত। এখন যেহেতু আমরা তৃতীয় এককের মোট নির্ণয় করব, সেজন্য mr3 পর্যন্ত যাব। mr1 কত 8 প্লাস mr2 কত 6 প্লাস mr3 কত 4। এখন সবগুলো যোগ করলে কত হয়? 8 এর সাথে 6 যোগ করলে কত? 14। 14 এর সাথে 4 যোগ করলে কত? হ্যাঁ 18। একইভাবে যদি আমরা প্রথম সূত্র ব্যবহার করো তৃতীয় এককের মোট নির্ণয় করতে পারি, যেমন a আর কত 6 6, কিউ কত 3, তাহলে 3 কত 18। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। যদি এই মোট নির্ণয়ের সূত্রগুলো বুঝতে পারো তাহলে তোমরা যে কোনো কিছুর মোট নির্ণয় করতে দিলে খুব সহজে নির্ণয় করতে পারবা। এখন আমরা গড় নির্ণয়ের সূত্রগুলো দেখব, অর্থাৎ গড় সম্পর্কিত সূত্রগুলো দেখব। প্রিয় শিক্ষার্থীরা, গড় নির্ণয়ের সূত্র হচ্ছে একটি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এটি হচ্ছে গড় উৎপাদন নির্ণয়ের সূত্র, এটি হচ্ছে গড় ব্যয় নির্ণয়ের সূত্র, আর এটি হচ্ছে গড় আয় নির্ণয়ের সূত্র। আমরা আলাদা আলাদাভাবে তিনটি সূত্র মুখস্থ করব না, আমরা শুধু গড় নির্ণয়ের সূত্র মুখস্থ করব। a ইকুয়াল টু টি বাই কিউ, আমরা শুধু এই সূত্রটি মনে রাখব। যেখানে বলেছিলাম a দেখলে কি হবে? এভারেজ গড়, আর টি দেখলে কি হবে? টোটাল বা মোট, আর কিউ হচ্ছে কোয়ান্টিটি বা পরিমাণ। প্রিয় শিক্ষার্থীরা, গড়ের সূত্র মনে রাখবে শুধু এইটি। দেখো এখানে কার গড় নাম নেই এবং কার মোট নাম নেই, শুধুমাত্র আমরা মনে রাখবো a ইকুয়াল টু টি বাই কিউ। তাহলে গড়ের সূত্র কি? a ইকুয়াল টু টি বাই কিউ। এখন যদি বলি আমি কার গড় লেখা আছে নাই, এখন যদি আমি এখানে দিই কার গড় উৎপাদনের গড়, প্রোডাকশনের গড়, তাহলে টির পাশেও কি হবে? ফি। অর্থাৎ তুমি এর পাশে যে অক্ষরটি দিবে টির পাশেও সেই এক অক্ষর দিবে। তাহলে দেখো এফ ইকুয়াল টু টিভি বাই কিউ। একইভাবে গড়ের সূত্র হচ্ছে এ ইকুয়াল টু টি বাই কিউ। খরচের গড় লিখি, তাহলে মোটটাও হবে খরচের, অর্থাৎ খরচের গড় পাওয়ার জন্য খরচের মোটকে পরিমাণ দিয়ে ভাগ করব। আবার একইভাবে এ সমান যদি হয় টি বাই কিউ, এখন আমি যদি বলি এই গড়টি হচ্ছে আয়ের, তাহলে কি হবে? পাশে আর। একইভাবে এদিকেও হবে কি? আর। তার মানে এ আর ইকুয়াল টু টি আর বাই কিউ। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে যদি তোমরা একটু টেকনিক সহকারে শিখো তাহলে আলাদা আলাদা সূত্রগুলো মুখস্থ রাখতে হবে না। এখন যদি আমরা উদাহরণের মাধ্যমে গড় নির্ণয়ের সূত্র ব্যবহার করি তাহলে বিষয়টি আরো পরিষ্কার হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি সূচি দেখা যাচ্ছে যেখানে আমাদেরকে গড় নির্ণয় করতে হবে। দেখো আমরা এস এর সূত্র শিখি নাই, আমরা শিখছি কি? এর সূত্র, অর্থাৎ গড়ের সূত্র হচ্ছে এ ইকুয়াল টু টি বাই কিউ। এরপর তুমি সূচিতে দেখো এটা কার গড়? এটা হচ্ছে খরচের গড়, অর্থাৎ এর পাশে যখন সি দিব টির পাশেও কি হয়ে যাবে? সি। তার মানে আমরা টিসি কে কিউ দিয়ে ভাগ দিলে কি পাবো? এসি পাবো। এখন দেখো প্রথম এককের টিসি কত? 8। প্রথম এককের টিসি কে যদি প্রথম একক দিয়ে ভাগ দাও তাহলে 8 কে যদি আমরা 1 দিয়ে ভাগ দিই কত পাবো? 8। একইভাবে যদি দ্বিতীয় এককের গড় বের করতে চাই, দ্বিতীয় এককের মোট খরচকে 2 দ্বারা ভাগ দিব, তাহলে 14 কে 2 দিয়ে ভাগ দিলে কত? 7। একইভাবে 18 কে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই কত পাবো? 3 6 18। এভাবে আমরা সূত্র ব্যবহার করে খুব সহজে সূচি থেকে গড় নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা প্রান্তিক সম্পর্কিত সূত্রগুলো দেখব। এই দুটি হচ্ছে প্রান্তিক নির্ণয়ের সূত্র। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রান্তিকের ক্ষেত্রে আমরা দুটি সূত্র মনে রাখব। এক হচ্ছে m ইকুয়াল টু ডেল টি বাই ডেল কিউ। দেখো আমরা যখন গড়ের সূত্র নির্ণয় করেছিলাম তখন লিখেছিলাম কি? a ইকুয়াল টু টি বাই কিউ। আর যখন আমরা প্রান্তিক বলবো তখন নতুন করে
ডেল শব্দটি আসবে। ডেল মানে হচ্ছে পরিবর্তন। এখানে কার পরিবর্তন? মোটের পরিবর্তন। আর নিচেরটি হচ্ছে ডেল কিউ সমান হচ্ছে পরিমাণের পরিবর্তন। আর দ্বিতীয় সূত্রটি হচ্ছে এম এনতম সমান টি এন মাইনাস টি এন মাইনাস 1। আমরা এখান থেকে এই দুটি সূত্র মনে রাখবো। তবে প্রান্তিক নির্ণয়ের জন্য যে কোনো একটি সূত্র মনে রাখলেও হবে। এখন দেখো m ইকুয়াল টু ডেল টি বাই ডেল কিউ। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে কোনো নাম আছে? নাম নাই, অর্থাৎ কার প্রান্তিক উল্লেখ নাই। এখন যদি আমি বলি উৎপাদনের প্রান্তিক, তাহলে উৎপাদনের ইংরেজি কি? প্রোডাকশন। সুতরাং এখানে যদি আমি ফি দিই তাহলে এখানে কার মোটের পরিবর্তন হবে? একইভাবে উৎপাদনের মোটের পরিবর্তন হবে, এখানে হবে ফি। সুতরাং এম পি সমান ডেল টি ফি বাই ডেল কিউ। একইভাবে দেখো এম ইকুয়াল টু ডেল টি বাই ডেল কিউ। এখন যদি আমি এখানে সি দিই প্রান্তিক খরচ, তাহলে এখানেও কি হবে? সি হবে। একইভাবে আমি যদি এখানে সি না দিয়ে আর দিই, আর মানে কি? রেভিনিউ আয়, তাহলে এখানেও কি হবে? আর হবে। এভাবে আমরা খুব সহজে প্রান্তিক উৎপাদন, প্রান্তিক ব্যয়, প্রান্তিক আয় নির্ণয় করতে পারি। এবার দ্বিতীয় সূত্র দেখো। দ্বিতীয় সূত্র হচ্ছে এম এনতম এনটিএস সমান টি এন মাইনাস টি এন মাইনাস 1। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে কার প্রান্তিক উল্লেখ আছে? উল্লেখ নাই। এখন যদি আমি এখানে ফি দিই, অর্থাৎ প্রান্তিক উৎপাদন কততম পর্যন্ত? এনতম পর্যন্ত, তাহলে এখানেও হবে ফি। একইভাবে এখানেও কি হবে? ফি। আবার এখানে যদি আমি সি দিই তাহলে এখানেও কি হবে? সি। এখানেও হবে সি। অর্থাৎ এমসি এনতম ইকুয়াল টু টিসি এন মাইনাস টিসি এন মাইনাস 1। আবার যদি সির জায়গায় আমরা অন্য নাম বসাই, একইভাবে আমরা যদি আয়ের প্রান্তিক বুঝাই, অর্থাৎ এমআর, আর মানে কি? রেভিনিউ, তাহলে একইভাবে এখানেও হবে আর। তাহলে প্রান্তিক আয়ের সূত্র কি? এম আর এনতম ইকুয়াল টু টি আর এন মাইনাস 1। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো উৎপাদন, ব্যয় এবং আয়ের জন্য আলাদা আলাদাভাবে সূত্র মুখস্থ রাখার কোনো দরকার নেই। শুধুমাত্র প্রান্তিকের জন্য এই দুটি সূত্র মনে রাখবে, অথবা চাইলে একটি সূত্র মনে রাখলেও তুমি যে কোনো প্রান্তিক নির্ণয় করতে পারবে। এখন আমরা যদি প্রান্তিক নির্ণয়ের একটি উদাহরণ দেখি তাহলে বিষয়টি আরো পরিষ্কার হবে। প্রিয় শিক্ষার্থীরা এখানে একটি সূচি দেখা যাচ্ছে, যেখানে শ্রমের পরিমাণ কিউ দেওয়া আছে আর মোট উৎপাদন দেওয়া আছে। আমাদেরকে নির্ণয় করতে হবে প্রান্তিক উৎপাদন। প্রান্তিক উৎপাদন নির্ণয়ের সূত্র কয়টি দেখেছিলাম? দুইটি। আমরা যে কোনো একটি দিয়েই বের করতে পারবো, তবে তোমরা বোঝার জন্য আমি দুটি সূত্রের ব্যবহার দেখাচ্ছি। একটি হচ্ছে এম ইকুয়াল টু ডেল টি বাই ডেল কিউ, আর অপর সূত্রটি হচ্ছে এম এনতম সমান টি এন মাইনাস টি এন মাইনাস 1। তাহলে আমরা এই দুটি সূত্রের মাধ্যমে কিভাবে প্রান্তিক নির্ণয় করে সেটি দেখব। প্রিয় শিক্ষার্থীরা আমি যে সূত্র লিখেছি এখানে কার প্রান্তিক উল্লেখ আছে? উল্লেখ নাই। কিন্তু আমরা সূচিতে যেই প্রান্তিক বের করব সেটা হচ্ছে উৎপাদনের প্রান্তিক, অর্থাৎ প্রান্তিক উৎপাদন। তাহলে আমাদের সূত্রটি কি ছিল? এম ইকুয়াল টু ডেল টি বাই ডেল কিউ। আমরা কার প্রান্তিক বের করব? উৎপাদনের। উৎপাদন ইংরেজি কি? প্রোডাকশন। তাহলে এখানে ফি দিব, আর এখানে ফি দেওয়ার সাথে সাথে টির পাশে কি হয়ে যাবে? পি হয়ে যাবে। তাহলে দেখো এমপি ইকুয়াল টু ডেল টি ফি বাই ডেল কিউ। আমরা শুধুমাত্র একটি সূত্র মনে রাখছি,
সাথে সাথে আমরা প্রান্তিক উৎপাদনের সূত্র বলতে পারবো, প্রান্তিক আয়ের সূত্র বলতে পারবো, প্রান্তিক ব্যয়ের সূত্র বলতে পারবো, যে কোনটা বলতে পারবো। এখন দেখো সূচি থেকে কিভাবে প্রান্তিক উৎপাদন নির্ণয় করি। এটা কত হবে? এটা হবে MP1, আর এটা হচ্ছে MP2, আর এটা হচ্ছে MP3। আমরা এই মানগুলো বের করব। আমরা MP1 বের করতেছি। তাহলে দেখো এখানে ডেল টিভি মানে হচ্ছে মোটের পরিবর্তন। মোটের পরিবর্তন বের করার জন্য যেটার প্রান্তিক উৎপাদন বের করব সেটার মোট উৎপাদন লিখলাম, আর পরিবর্তন বের করার জন্য এর আগে একটি বিয়োগ করতে হবে। তাহলে 8 এর আগে কোনো টিপি আছে? নাই, তাহলে 0 দিব। 8 বিয়োগ 0। একইভাবে ডেল কিউ সমান হচ্ছে শ্রমের পরিমাণের পরিবর্তন। তাহলে পরিবর্তন বের করার জন্য MP1 এ যেটা আছে সেটা লিখলাম, সেটি থেকে পূর্বেরটা বিয়োগ করে দিব। পূর্বে কোনো কিছু আছে? নাই, তাহলে 0 বিয়োগ করব। তার মানে 8 থেকে 0 গেলে কত? 8। আর 1 থেকে 0 গেলে কত? 1 সমান কত? 8 কে যদি 1 দিয়ে ভাগ দিই কত? 8। এটি হবে 8। এবার দেখো MP2 নির্ণয় করব। এখন MP2 নির্ণয় করার জন্য একইভাবে আমরা মোটের পরিবর্তন নির্ণয় করব। মোটের পরিবর্তন নির্ণয় করার জন্য 14 বিয়োগ এর পূর্বেরটা বিয়োগ করে দেব। পূর্বে কত আছে? 8 আছে। শ্রমের পরিমাণের পরিবর্তন বের করার জন্য MP2 তে যেই পরিমাণটি আছে সেটি দিব, আর পরিবর্তনের জন্য পূর্বেরটি বিয়োগ করে দেব। পূর্বে কত? 1। তাহলে দেখো 14 থেকে 8 গেলে কত? 6। 2 থেকে 1 গেলে কত? 1। এখন যদি আমি 6 দিয়ে 1 কে ভাগ দিই কত হবে? 6। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম সূত্র দিয়ে আমরা দুইটি প্রান্তিক উৎপাদন নির্ণয় করেছি। এখন দ্বিতীয় সূত্র দিয়ে এটি বের করতে পারি কিনা দেখি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দ্বিতীয় সূত্রটি হলো mn-তম ইকুয়াল টু tn মাইনাস tn মাইনাস 1। তো আমাদের যেহেতু এখানে n-তম পর্যন্ত মান বের করার দরকার নেই, এই সূচির জন্য m-তম না দিয়ে কি দিব? শুধু M3 বের করলে হবে। এখন কার m বের করব অথবা কার প্রান্তিক বের করব? উৎপাদনের। তাহলে MP3 নির্ণয় করব আমরা। তাহলে যেহেতু m এর পাশে ফি দিয়েছি, কির পাশেও কি হবে? ফি হবে, টি ফি। এখানে কি হবে? n এর জায়গায় আমরা এখানে কত দিছি? 3। তাহলে এখানেও 3 হবে, মাইনাস টি ফি। n সমান কত দিয়েছি? 3 মাইনাস কত? 1 সমান টিফি 3 মাইনাস টিফি 3 থেকে 1 চলে গেলে কত? 2। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, MP3 তে টিফি 3 কত? এটা হচ্ছে টিফি 3, আর এটি হচ্ছে টিফি 1, আর এটি হচ্ছে টিফি 2। প্রিয় শিক্ষার্থীরা, টিফি 3 কত? 18। বিয়োগ আছে, বিয়োগ দিলাম। টিফি 2 কত? 14। তাহলে 18 থেকে 14 গেলে কত? 4। তাহলে MP3 কত? 4। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে কোনো সূচি থেকে কিভাবে প্রান্তিক নির্ণয় করবে সেটি বুঝতে পেরেছো। এখন আমরা সবগুলো সূত্র একবার দেখি। তাহলে দেখি, বলো তো মোট আয়ের সূত্র কি হবে? যে আমরা মোট আয়ের সূত্র লেখার সময় কি লিখব? মোট সমান হচ্ছে টি ইকুয়াল টু এ গুণ কিউ। এখন যেহেতু মোট আয় বলছি, তাহলে পাশে কি হবে? আর। সুতরাং মোট আয়ের সূত্র হচ্ছে টি আর ইকুয়াল টু এ আর গুণ কিউ। আবার যদি মোট ব্যয়ের সূত্র নির্ণয় করতে চাও তাহলে লিখবে টি ইকুয়াল টু এ গুণ কিউ। তাহলে কার মোট নির্ণয় করবে? সি, অর্থাৎ ব্যয়ের। তাহলে এখানে কি হবে? সি। তাহলে টিসি ইকুয়াল টু এসি গুণ কিউ। একইভাবে তুমি যদি মোট উৎপাদন নির্ণয় করতে চাও তাহলে লিখবে টি ইকুয়াল টু এ গুণ কিউ। এখানে ফি দিলে এখানেও কি হবে? ফি হবে। এখন যদি আমরা মোট নির্ণয়ের অপর সূত্রটি দেখি তাহলে সেটি ছিল কি? টি ইকুয়াল টু M1 প্লাস M2 প্লাস ডট ডট প্লাস Mn। এখন যদি কেউ এই সূত্রের মাধ্যমে তোমাকে মোট উৎপাদন বের করতে বলে তাহলে টির পাশে কি বসাবা? ফি। একইভাবে প্রত্যেকটা এম এর পাশেও কি বসাই দিবা? ফি বসাই দিবা। কেউ যদি তোমাকে এই সূত্রের মাধ্যমে মোট আয় বের করতে বলে তাহলে টির পাশে কি লিখবা? আর। একইভাবে প্রত্যেকটা এম এর পাশে কি বসাই দিবা? আর বসাই দিবা। তাহলে এইভাবে আমরা মোটের সূত্রগুলো আরেকবার দেখলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, গড় নির্ণয়ের সূত্রটি দেখি। গড় নির্ণয়ের সূত্রটি ছিল কি?
এ ইকুয়াল টু টি বাই কিউ, এ ইকুয়াল টু টি বাই কিউ। তাহলে গড়ের যে সূত্রই নির্ণয় করতে বলুক না কেন, গড় উৎপাদন, গড় ব্যয়, গড় আয়, যেটাই বলুক না কেন, গড় বললে আমরা এই সূত্রটা লিখব। এখন যদি বলে উৎপাদনের গড়, তাহলে এখানে ফি দিব, প্রোডাকশন, এভারেজ প্রোডাকশন, তাহলে এখানেও ফি হবে। আবার আমি যদি খরচের গড় বের করি অর্থাৎ এসি দিই, তাহলে এখানেও সি হবে। আর এখানে যদি আমি বলি আয়ের গড় বের করি অর্থাৎ এ আর, তাহলে এখানেও কি হবে, আর হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা প্রান্তিক নির্ণয়ের সূত্রগুলো আরেকবার দেখব। প্রান্তিক নির্ণয়ের সূত্র ছিল দুইটি, একটি হচ্ছে এম ইকুয়াল টু ডেল টি বাই ডেল কিউ, আর অন্যটি হচ্ছে এম এনতম সমান টি এন মাইনাস টি এন মাইনাস ওয়ান। তাহলে এখন আমরা প্রথম সূত্রটি দেখি, এম সমান ডেল টি বাই ডেল কিউ। তাহলে প্রান্তিক নির্ণয়ের সূত্র কি, এম সমান ডেল টি বাই ডেল কিউ, এম সমান ডেল টি বাই ডেল কিউ। তাহলে প্রান্তিক নির্ণয়ের প্রথম সূত্রটি মনে রাখবো এভাবে, এম ইকুয়াল টু ডেল টি বাই ডেল কিউ। এখন যদি আমরা এখানে ফি দিই, তাহলে এখানে কি হবে, ফি হবে। আর এখন এখানে যদি আমরা আর দিই, তাহলে এখানেও আর হবে। এখানে যদি সি দিই, এখানেও সি হবে। তাহলে দেখো, সূত্র মনে রাখছি একটি, কিন্তু হয়ে গেছে তিনটি। অর্থাৎ মনে রাখছি এম ইকুয়াল টু ডেল টি বাই ডেল কিউ। সেখান থেকে আমরা কি কি পেলাম, প্রান্তিক উৎপাদন নির্ণয়ের সূত্র পেলাম, প্রান্তিক আয় নির্ণয়ের সূত্র পেলাম, প্রান্তিক খরচ নির্ণয়ের সূত্র পেলাম। একইভাবে আমরা যদি দ্বিতীয় সূত্রটি ব্যবহার করি, তাহলে দেখো দ্বিতীয় সূত্রটি হচ্ছে এম এনতম সমান টি এন মাইনাস টি এন মাইনাস ওয়ান। আমরা প্রান্তিক নির্ণয়ের দ্বিতীয় সূত্র মনে রাখতে চাইলে শুধু এটি মনে রাখবো। এখন যদি আমরা এখানে এম এর পাশে ফি দিই, তাহলে যেখানে টি আছে, টির পাশাপাশি কি হয়ে যাবে, ফি হয়ে যাবে। তাহলে এটি হয়ে গেল প্রান্তিক উৎপাদন নির্ণয়ের সূত্র। একইভাবে আমরা যদি এম এর পাশে আর দিই, তাহলে হয়ে যাবে প্রান্তিক আয় নির্ণয়ের সূত্র। একইভাবে টির পাশেও কি হবে, আর হবে। তাহলে এখন এটি হয়ে গেল প্রান্তিক আয় নির্ণয়ের সূত্র। একইভাবে আমরা যদি এম এর পাশে সি দিই, তাহলে এখানেও কি হবে, সি হবে। এম সি এন তম ইকুয়াল টু টিসি এন মাইনাস টিসি এন মাইনাস ওয়ান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই ক্লাসটির মাধ্যমে খুব সহজভাবে মোট, গড় ও প্রান্তিক নির্ণয়ের যে সূত্রগুলো রয়েছে সেগুলো বুঝতে পেরেছ। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। পরবর্তী সময়ে পরবর্তী টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।